আজকে হচ্ছে 7ই জুলাই 2024, রোববার। আমাদের বার কাউন্সিল লিখিত ব্যাচের 38তম ক্লাস এবং ফৌজদারি কার্যবিধির 6ষ্ঠ ক্লাস। আজকে আমরা আলোচনা করব আমাদের যে ফৌজদারি কার্যবিধির যে সাজেশন আছে, সাজেশনের 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর 6-এর ক প্রশ্নটা যদি আমরা দেখি, এখানে বলছে যে প্রাথমিক তথ্য বিবরণী বা এফআইআর বা নালিশ কি, কমপ্লেইন্ট কি, সংশ্লিষ্ট ধারাসমূহ উল্লেখ করে আলোচনা করুন। প্রাথমিক তথ্য বিবরণী কি প্রকৃত সাক্ষ্য বা সাবস্ট্যান্টিভ এভিডেন্স হিসেবে বিবেচিত হতে পারে। তো এরপরে ফতে জানতে চাওয়া হয়েছে এজাহারের ভিত্তিতে এবং নালিশি দরখাস্তের ভিত্তিতে শুরু হওয়া ফৌজদারি মামলার মধ্যে পদ্ধতিগত পার্থক্য নিরূপণ করুন। তো মোটামুটি এটা আপনারা, আমরা জানি যে দেখেন উত্তরে যদি আসি, যে একটা ফৌজদারি মামলা সাধারণত দুই ভাবে দায়ের করা যায়। ফৌজদারি মামলা দুই ভাবে দায়ের করা যায়, থানায় দায়ের করা যায়, আর হচ্ছে আপনার আদালতের বা ম্যাজিস্ট্রেটের কাছে দায়ের করা যায়। থানায় যদি আমলযোগ্য অপরাধ সম্পর্কে মামলা দায়ের করে তাহলে সেই ক্ষেত্রে হলে এফআইআর রেকর্ড করে, আর যদি আমল অযোগ্য অপরাধ হিসেবে মামলা দায়ের করে সেক্ষেত্রে হচ্ছে আপনার আহ জেনারেল ডায়েরি এন্ট্রি বা জিডি হিসেবে রেকর্ড করে। আর আপনি ম্যাজিস্ট্রেটের কাছে আমলযোগ্য হোক বা আমল অযোগ্য হোক, যে কোনো অপরাধী হোক না কেন, সেই ক্ষেত্রে সেটা সিআর মামলা বা নালিশি মামলা হিসেবে পরিচিত হয়। তাহলে দেখেন যে ফৌজদারি মামলা দুই ভাবে দায়ের করা যায়, এক হলো থানায় এজাহার দাখিল বা প্রাথমিক তথ্য বিবরণীর মাধ্যমে, আর নালিশি দরখাস্ত দায়েরের মাধ্যমে। এখন এখানে যদি একটু দেখি যে এজাহার বা প্রাথমিক তথ্য বিবরণীর মাধ্যমে, অ্যাকচুয়ালি বাস্তবে এজাহার আর এফআইআর একরকম ভাবলেও কিন্তু প্রকৃতপক্ষে একরকম না। যখন থানায় অভিযোগ দায়ের করা হলো তখন সেটা হচ্ছে এজাহার। আর এজাহারটা যখন এই যে ওনারা যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যখন বিপি 27 ফর্মে এজাহারের সারমর্ম লিপিবদ্ধ করবে তখন সেটা হয়ে যাবে এফআইআর। আর এজাহারে কিন্তু শুধুমাত্র যিনি এজাহার করেছেন তার স্বাক্ষর থাকে, আর এফআইআর এ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যিনি এজাহার করেছেন সংবাদদাতা তারও স্বাক্ষর থাকে। তাহলে আমরা যদি এজাহার সম্পর্কে আমরা আগে দেখি, যেহেতু পরীক্ষায় প্রশ্ন এসেছে যে প্রাথমিক তথ্য বিবরণী কি, এটা বিস্তারিত জানতে চেয়েছে। তো তাহলে আমরা প্রাথমিক তথ্য বিবরণী দেখেন, থানায় ফৌজদারি মামলা দায়ের সম্পর্কে ফৌজদারি কার্যবিধির 154 ধারা এবং 155 ধারায় বর্ণিত হয়েছে। আদালতে নালিশি মামলা দায়ের সম্পর্কে বলা হয়েছে কত ধারায়? 200 ধারায়। এখন যদি থানায় আপনি 154 ধারায় যান, তার মানে ধরে নেবেন ওটা হলো আমলযোগ্য অপরাধ, এফআইআর। আর থানা যদি 155 ধারা যায় তাহলে এটা হচ্ছে আমল অযোগ্য অপরাধ, মানে জেনারেল ডায়েরি এন্ট্রি জিডি। এফআইআর পরবর্তী হয় জিআর মামলা, আর জিডি পরবর্তীতে হবে কি, নন জিআর মামলা। তাহলে যেহেতু আমরা প্রাথমিক তথ্য বিবরণীটা দেখি, যে প্রাথমিক তথ্য বিবরণী বা এফআইআর, পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল পিআরবি এর আন্ডারলাইন করবেন 243 বিধি অনুযায়ী আমলযোগ্য অপরাধের বিষয়ে যে সংবাদটি সর্বপ্রথম থানায় আসে সেই সংবাদই এফআইআর হিসেবে গণ্য হবে। প্রথম যে সংবাদটা থানায় যাবে আমলযোগ্য অপরাধ সম্পর্কে সেটাই হচ্ছে কি, এফআইআর হিসেবে গণ্য হবে। ফৌজদারি কার্যবিধি এর 154 ধারা অনুযায়ী কোন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট কোন আমলযোগ্য অপরাধ সংগঠন সম্পর্কে মৌখিকভাবে দেওয়া প্রত্যেকটি সংবাদ তিনি লিখে নেবেন। যদি ওনার কাছে মৌখিক সংবাদ যায় তাহলে উনি লিখে নেবেন, আর তার নির্দেশক্রমে অথবা তার নির্দেশক্রমে লিখিত হবে, এবং সংবাদদাতাকে সেটা পড়ে শোনাতে হবে। এবং যদি লিখিতভাবে প্রদত্ত উপযুক্ত মতে লিখিত এর প্রত্যেকটি সংবাদ তা প্রদানকারী ব্যক্তি কর্তৃক স্বাক্ষরিত হবে, এবং এর সারমর্ম উক্ত কর্মকর্তা কর্তৃক এই বিষয়ে সরকারের নির্দেশিত আকারে রক্ষিত একটি বইতে লিপিবদ্ধ করতে হবে। সো এই জায়গায় আপনি আরো বিস্তারিত লিখতে পারেন যে এজাহার দায়েরের পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি ওই এজাহারের বিষয়বস্তু বিপি 27 ফর্মে লিপিবদ্ধ করে তখন সেটা হয়ে যায় এফআইআর। এজাহারে শুধুমাত্র স্বাক্ষর থাকে যিনি এজাহার দায়ের করেন তিনি, আর এফআইআর এ স্বাক্ষর করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং সংবাদদাতা উভয়ই। তো এগুলো আপনি লিখতে পারেন সাথে। এখন যদি আমরা দেখি যে এফআইআর এর প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি। এফআইআর এর বৈশিষ্ট্যগুলো হচ্ছে যে আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে এফআইআর দায়ের করা যায়। এফআইআর অবশ্যই দায়ের করে কি ধরনের মামলা? আমলযোগ্য। এই অনুপ বলেন তো যে আমলযোগ্য নাকি আমল অযোগ্য, এটা কেমনে বোঝা যায়? যদি কি দেওয়া হয় তার ওই অনুযায়ী দিতে হয়, কিন্তু কত আছে? তৃতীয়। দিতে হবে।
দ্বিতীয় তফসিল। তৃতীয় তৃতীয় এই স্যার 2-3 স্যার। তৃতীয় তফসিলের দ্বিতীয় কালাম বলেন, তা অনুপ বলেন যে আমলযোগ্য অপরাধ কারে বলে? অনুযোগ্য অপরাধ হচ্ছে কি যে স্যার যদি কি ছাড়া মানে অরেঞ্জ আমাদের হরেন স্যারে কি করবে? গ্রেফতার করে কে করবে গ্রেফতার? মানে এটা পুলিশের ওয়ারেন্ট ছাড়া যদি কাউকে গ্রেফতার করা যায় সেই ক্ষেত্রে হলো আমলযোগ্য অপরাধ, আর যে সকল অপরাধের ক্ষেত্রে গ্রেফতার করতে ওয়ারেন্ট লাগে সেটা হচ্ছে আমল অযোগ্য। দেখেন, আমলযোগ্য অপরাধের সম্পর্কে জানে এমন যে কোনো ব্যক্তি এফআইআর দাখিল করতে পারে। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে এফআইআর কে দাখিল করতে পারে, যে ক্ষতিগ্রস্ত হয়েছে সে নাকি যে কোনো ব্যক্তি, যে কোনো ব্যক্তি এফআইআর দায়ের করতে পারে। এফআইআর দাখিল করতে হয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট। উনি কতকাল ভারপ্রাপ্ত থাকবে? বলেন বলেন, শুনতে পারি নাই। হ্যালো, আচ্ছা। তারপরে দেখেন, এফআইআর হলো সরকার কর্তৃক নির্ধারিত ফর্ম বা বিপি ফর্ম বা বাংলাদেশ পুলিশ ফর্ম নামে পরিচিত। বিপি কত ফর্ম? বিপি 27। যদিও এখানে লেখা হয়নি, আপনি লিখতে পারেন বিপি 27 ফর্মে এফআইআর রেকর্ড করা হয়। এফআইআর এর ক্ষেত্রে সংবাদদাতাকে থানার পুলিশ কর্মকর্তার কাছে শপথ করতে হয় না। ওনারে কোনো যাহা বলিব সত্য বলিও এই রিলেটেড কোনো শপথ বাক্য ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে পাঠ করতে হয় না। এফআইআর এর সংবাদদাতা এবং ভারপ্রাপ্ত কর্মকর্তার স্বাক্ষর থাকতে হয়। এবং এফআইআর এর মাধ্যমে দাখিলকৃত মামলা জিআর মামলা বা জেনারেল রেজিস্ট্রার মামলা নামে পরিচিত। তাহলে না, পুলিশ কেস তো পুলিশ স্টেশন কেস বলে, পিএস কেস। তাহলে নূর ইসলাম ভুঁইয়া বলেন এফআইআর কেস, পুলিশ স্টেশন কেস আর জিআর কেসের মধ্যে পার্থক্য কি? সব কি একই জিনিস হলো? এজাহার আর এফআইআর কি এক জিনিস? বলেন। হ্যাঁ, সংবাদদাতা সিগনেচার করে যখন টাকা জমা দেবে সেটা এজাহার। এজাহারটা যখনই কার্যক্রম থানা আপাতত কর্তৃপক্ষ ডিউটি করলে খাতাতে লিপিবদ্ধ করবে তখন সেটা হলো এফআইআর। জি। আর ওই এফআইআর মামলাটাই যখন জেনারেল রেজিস্ট্রার লিপিবদ্ধ করা হবে তখন সেটা জিআর মামলা হবে। আর পুলিশ স্টেশন কেস? আর স্টেশন কেস কোনটা? এফআইআর রেকর্ড করলে ওটারই আপনার পুলিশ স্টেশন কেস বলে। পরবর্তীতে পুলিশ স্টেশন কেস যখন ওই যে জেনারেল রেজিস্ট্রি বইতে লিপিবদ্ধ হয় তখন সেটা হয়ে যাবে জিআর মামলা, জেনারেল রেজিস্ট্রার কেস। অর্থাৎ এজাহার এর সাথে এফআইআর এর যে পার্থক্য পুলিশ স্টেশন কেসের সাথে জিআর কেসের, সেই 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 পার্থক্য। তাহলে এফআইআর এর মাধ্যমে মামলা রুজু করে পুলিশ ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া তদন্ত করতে পারে। ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া তদন্ত করতে পারে 156 ধারায়। 156 ধারায় আমরা ওই যখন প্রিলিমিনারি পড়েছিলাম তখন এই বিষয়গুলো জানতাম। তো যদি এফআইআর আসে, এফআইআর এর বৈশিষ্ট্যগুলো কি কি এগুলো লিখে ফেলবেন। তারপরে আসে যে এফআইআর এর গুরুত্ব ও ব্যবহার। এই প্রশ্ন তো আপনাদের এবারই আসছে বোধহয়। এফআইআর এর তো এফআইআর এর গুরুত্ব ও ব্যবহার যদি দেখি, এফআইআর কোন অপরাধের সবচেয়ে আগের সংবাদ বলে এর গুরুত্ব অত্যাধিক। যেমন এফআইআর ফৌজদারি মামলার কি ভিত্তি, এফআইআর এর উপর ভিত্তি করে মামলার তদন্ত শুরু হয়। কোন অপরাধের তদন্ত থেকে বিচারে আসা পর্যন্ত যে সময় ব্যয় হয় এর এর মধ্যে কিছু তথ্য ভুলে যাওয়া স্বাভাবিক। এক্ষেত্রে এফআইআর এর গুরুত্ব অনেক। আমলযোগ্য অপরাধের তদন্ত শুরু করার জন্য এফআইআর করা হয়, আর এফআইআর ব্যবহার করে ঘটনার প্রথম বিবরণ সম্পর্কে জানতে পারে ইত্যাদি। তো এইগুলা কিন্তু অ্যাকচুয়ালি কোনো ধারায় টারায় নাই, এগুলা আমাদের এমনি লিখতে হবে আর কি, এফআইআর এর গুরুত্ব এবং ব্যবহার। এবার যদি আমরা চলে আসি যে নালিশি দরখাস্ত বা কমপ্লেইন্ট। নালিশি দরখাস্ত বা কমপ্লেইন্ট, দেখেন ফৌজদারি কার্যবিধির 4-1 আন্ডারলাইন করেন। 4-1 ধারা অনুযায়ী নালিশ বলতে বোঝায়, নালিশ মানে কমপ্লেইন্ট। নালিশও বলা যেতে পারে, অভিযোগও বলা যেতে পারে। যদি নালিশ না এসে অভিযোগ লেখে যে অভিযোগ কি, তাহলেও সংজ্ঞা কিন্তু একই। ম্যাজিস্ট্রেট কর্তৃক এই আইন অনুসারে ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে তার নিকট আন্ডারলাইন করেন লিখিত, মৌখিক বা লিখিত ভাবে। কোন ভাবে? মৌখিক বা লিখিত ভাবে এই মর্মে অভিযোগ করা যে, বলবেন জ্ঞাত বা অজ্ঞাত কোনো ব্যক্তি একটি অপরাধ করা যে জ্ঞাত বা অজ্ঞাত কোনো ব্যক্তি একটি অপরাধ সংঘটিত
হয়েছে। জ্ঞাত বা অজ্ঞাত কোনো ব্যক্তি কর্তৃক লেখেন, জ্ঞাত বা অজ্ঞাত ব্যক্তি কর্তৃক, জ্ঞাত বা অজ্ঞাত কোনো ব্যক্তি কর্তৃক একটি অপরাধ সংঘটিত হয়েছে। কিন্তু এতে পুলিশ অফিসার রিপোর্ট অন্তর্ভুক্ত হবে না। প্রিলিমিনারি পরীক্ষায় এবারও এসেছিল যে নালিশ বলতে কোনটাকে বোঝাবে না, পুলিশ রিপোর্টকে বোঝাবে না। নিচের শর্তগুলো পূরণ হলেই মৌখিক বা লিখিত কোনো অভিযোগকে নালিশ বলা যাবে। কি কি দেখেন, ম্যাজিস্ট্রেটের নিকট অভিযোগ দিতে হবে। নালিশি দরখাস্তের অভিযোগ কার কাছে দিবে? ম্যাজিস্ট্রেটের কাছে। ফৌজদারি কার্যবিধির বিধান অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য হতে হবে। অপরাধটি কোনো চেনা বা অচেনা ব্যক্তি করতে পারে, এটি অবশ্যই কোনো পুলিশ রিপোর্ট হবে না। এবং এখানে আরেকটা জিনিস দেখেন, এটি আমলযোগ্য বা আমল অযোগ্য যে কোনো অপরাধ সম্পর্কিত হতে পারে। এটি আমলযোগ্য বা আমল অযোগ্য যে কোনো অপরাধ সম্পর্কিত হতে পারে। এটা আমলযোগ্য এবং আমল অযোগ্য যে কোনো অপরাধ, মানে যে কোনো অপরাধ সম্পর্কিত হতে পারে। তাহলে আমরা নালিশি দরখাস্তের বৈশিষ্ট্য যদি দেখি, যে নালিশি দরখাস্তের বৈশিষ্ট্য আমলযোগ্য এবং আমল অযোগ্য অপরাধের ক্ষেত্রে নালিশি দায়ের করা যায়। অপরাধ সম্পর্কে জানে এমন যে কোনো ব্যক্তি নালিশি দরখাস্ত দায়ের করতে পারে। নালিশ ম্যাজিস্ট্রেটের কাছে দায়ের করতে হয়। কোন ধরনের ম্যাজিস্ট্রেট বলেন তো, কোন ধরনের? বিচারিক ম্যাজিস্ট্রেট। রুবেল বলেন তো, যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কি আমলে নেওয়ার ক্ষমতা আছে কিনা? নির্বাহী ম্যাজিস্ট্রেটের কোনো অপরাধ আমলে নেওয়ার ক্ষমতা আছে কিনা? কোথায় আছে বলেন? 190-4 বলা আছে যে সরকার যদি ক্ষমতা দেয় তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিতে পারে। 190-4, 190-4। আর 11-4 আছে যে নির্বাহী ম্যাজিস্ট্রেট বিচারিক ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করতে পারে। আর যদি কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট বিচারিক ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করে, তাহলে যতদিন সে বিচারিক ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবে ততদিন সে তার নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব আর পালন করবে না। তো নালিশি দরখাস্তের ক্ষেত্রে অভিযোগকারীকে বা সংবাদদাতাকে ম্যাজিস্ট্রেটের নিকট শপথ করতে হয়। এই যে শপথ করতে হয়, এটা আমরা সামনে বিস্তারিত বলবো। শপথ করে 200 দাঁড়ায়। শপথ করে কত দাঁড়ায়? 200 দাঁড়ায়। নালিশ মৌখিক বা লিখিত আকারে করা যায়। নালিশি মামলার ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়া পুলিশ তদন্ত করতে পারে না। তাতে সেটা আমলযোগ্য হোক অথবা আমল অযোগ্য হোক, অবশ্যই ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগে। আর নালিশি দরখাস্তের মাধ্যমে দায়েরকৃত মামলা কমপ্লেইন রেজিস্টার নামে পরিচিত। বা কমপ্লেইন রেজিস্টার মামলা বা কি মামলা? সিআর মামলা। তাহলে আহ এই জায়গা যদিও আমাদের এখানে পড়ার বিষয়বস্তু না, বলেন তো কিছু কিছু বিশেষ নালিশি মামলা আছে যে নালিশি মামলাগুলো বিশেষ ব্যক্তি দায়ের না করলে আমলে নিবে না। এরকম কোথায় কোথায় আছে বলেন তো? সাধারণত এই জায়গা বলা আছে যে নালিশি মামলা সম্পর্কে কেউ দায়ের করতে পারে, কিন্তু নালিশি মামলা সংক্রান্ত কিছু বিশেষ বিধান আছে যে ওই ওই মামলাগুলো ওই ব্যক্তিকেই দায়ের করতে হবে, না হলে অন্য কেউ দায়ের করতে পারবেন। অন্য কেউ দায়ের করলে আদালত আদালত আমলে স্যার নিবে না। ওই যে স্যার একজনের স্ত্রীরে যদি ভাগাই নিয়ে যায় স্যার, ওই একশো হাজবেন্ড পঁচানব্বই করতে থেকে পারে? 199 পর্যন্ত, 195 থেকে একশো জি স্যার। নিরানব্বই সরকারি কর্মকর্তার মামলা সরকারি কর্মকর্তাকেই করতে হবে। 196-তে যে রাষ্ট্রদ্রোহিতা, 97-তে বিচারক বা সরকারি কর্মকর্তার মামলা, 98-তে দ্বিগামিতা চুক্তিভঙ্গ মানহানি, ওই যে বহু বিবাহ। আর 199 হলো ব্যভিচার। ব্যভিচার যে সংক্ষুব্ধ ব্যক্তি সেই দায়ের করতে, মানে স্বামী দায়ের করতে পারবে। আর স্বামী যদি না থাকে তাহলে ওয়াইফ যার তত্ত্বাবধানে ছিল সে দায়ের করতে পারবে। রুবেল যদি প্রতিবেশী হিসেবে কারো বিরুদ্ধে ব্যভিচারের মামলা করে তাহলে কিন্তু আমলে নেবে না, স্বামী হইতে হবে। দেখেন, তাহলে আমরা চলে আসি নালিশি দরখাস্তের ব্যবহার। ভাই পরীক্ষায় আসতে পারে যে নালিশি দরখাস্তের ব্যবহার। কোনো ব্যক্তি যখন আমলযোগ্য অপরাধ সংগঠন করে সেক্ষেত্রে এজাহার বা প্রাথমিক তথ্যের মাধ্যমে ব্যবহার করে, অথবা আমল অযোগ্য কোনো অপরাধ সংগঠন করলে জিডি এর মাধ্যমে থানাতে মামলা দায়ের করা হয়। কিন্তু থানা যখন মামলা গ্রহণ করে না বা গ্রহণ না করার কোনো সম্ভাবনা তৈরি হয়, সেক্ষেত্রে সংক্ষুব্ধ ব্যক্তি সরাসরি ম্যাজিস্ট্রেট আদালতে নালিশ বা অভিযোগ দায়েরের মাধ্যমে মামলা দায়ের করতে পারে। তো নালিশি দরখাস্তের গুরুত্ব, নালিশি দরখাস্তের গুরুত্ব এটা হচ্ছে যে নালিশের সাক্ষ্যগত মূল্য না থাকলেও সিআর কেসের সম্পূর্ণ মামলাটি সম্পন্ন হয়ে থাকে নালিশের উপরে ভিত্তি করে, সুতরাং এটি একটি গুরুত্বপূর্ণ দলিল। তারপরে যদি দেখেন যে যখন
কোনো ব্যক্তি থানায় মামলা দায়ের করতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে উক্ত ব্যক্তি ম্যাজিস্ট্রেটের কাছে সরাসরি মামলা দায়ের করতে পারে। 3 নাম্বার দেখেন, যখন ম্যাজিস্ট্রেটের কাছে মামলা দায়ের করা হয়, সেক্ষেত্রে উক্ত ম্যাজিস্ট্রেট তদন্তের আদেশ দিতে পারেন। নালিশের মাধ্যমে আমলযোগ্য এবং আমলযোগ্য উভয় মামলাই দায়ের করা যায়। এখন আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে এফআইআর এর তথ্য কি প্রকৃত সাক্ষ্য বা সাবস্টেন্টিভ এভিডেন্স হিসেবে বিবেচিত হতে পারে কিনা। এফআইআর এর যে তথ্য, এটা কি আপনার মূল সাক্ষ্য কিনা, মানে এর উপর ভিত্তি করে কাউরে সাজা দিতে পারবে কিনা, এটা হলো মেইন কথা। শুধুমাত্র এফআইআর এ যা আছে এটার উপর ভিত্তি করে কাউরে সাজা দেওয়া যাবে কিনা, বা এটা মূল সাক্ষ্য কিনা। তো এটার উত্তর হচ্ছে যে এফআইআর কখনোই মূল সাক্ষ্য না, সাবস্ট্যান্টিভ এভিডেন্স নয়, তবে এটি সমর্থনমূলক সাক্ষ্য হিসেবে ব্যবহৃত হতে পারে। রাষ্ট্রপক্ষ এফআইআর যে সমর্থনমূলক সাক্ষ্য হিসেবে ব্যবহার করবে 157 ধারায় সাক্ষ্য আইনের। আচ্ছা ভাই দেখেন, তাহলে এফআইআর কিন্তু সাবস্ট্যান্টিভ এভিডেন্স না। ঠিক একই ভাবে নট অনলি এফআইআর, যেগুলা মামলা মানে তদন্ত পর্যায়ে যে লিখিত বক্তব্যগুলো রেকর্ড করা হয়, কোনোটাই মানে আপনার সাবস্ট্যান্টিভ বা প্রকৃত সাক্ষ্য না। ওই যে আপনার 164, তারপরে আপনার 161, এগুলাই কোনোটাই কিন্তু আপনার প্রকৃত সাক্ষ্য না। এটা রাষ্ট্রপক্ষ সমর্থনমূলক সাক্ষ্য হিসেবে ব্যবহার করতে পারে সাক্ষ্য আইনের 157 ধারায়। আর আসামি পক্ষের আইনজীবী জেরা করার সময় এর বৈসাদৃশ্য প্রমাণ করতে পারে, বা আগে যে 161 যে কথা বলছে আর জেরার সময় যদি আপনার পরস্পর বিরোধী কথা বলে, তাহলে বলতে পারে সে বিশ্বাসের অযোগ্য। এইটা পরস্পর বিরোধী বক্তব্য কিনা এটা ব্যবহার করতে পারে সাক্ষ্য আইনের 145 ধারায়। আর এই সব বক্তব্যকে পক্ষে ব্যবহার করা যাবে সাক্ষ্য আইনের কত ধারায়, 157 ধারায়। একটু দ্বারা আচ্ছা দেখেন, তাহলে আমরা দেখি যে এফআইআর কি প্রকৃত সাক্ষ্য কি না। এটা যদি আমরা দেখি যে এজাহার বা এফআইআর কোনো মৌলিক বা স্বতন্ত্র প্রমাণ নয়, এবং এটিকে প্রসিকিউশন মামলার যাবতীয় তথ্যের ভান্ডার বলা যাবে না। সাক্ষ্য আইনের 145 ও 155 ধারা অনুসারে তথ্যদাতার বক্তব্য খণ্ডন বা সমর্থনের জন্য এটি ব্যবহার করা হয়। অন্যান্য সাক্ষীদের বক্তব্য খণ্ডন করার জন্য এটি ব্যবহার করা যাবে না। রাষ্ট্রপক্ষের মামলা মূল্যায়নের সময় অন্যান্য সাক্ষ্য প্রমাণের সঙ্গে এজাহার বিবেচনা করতে হবে। যখন এজাহারের বক্তব্যের সঙ্গে আসামিদের বক্তব্য সাংঘর্ষিক বা ভিন্নরূপ হয়, তখন আদালত সাক্ষ্য প্রমাণ পর্যালোচনার সময় ওইসব সাংঘর্ষিক বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন। তো উপযুক্ত আলোচনা হতে বলা যায় যে এজাহার কোনো স্বতন্ত্র সাক্ষ্য নয়, বরং এটি নিজে কোনো অভিযোগ প্রমাণ করতে পারে না। সংবাদদাতার বক্তব্যকে সমর্থন বা অসঙ্গতি প্রমাণ করার জন্য এটি ব্যবহার করা হয়। উচ্চ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী এজাহারকে বিশ্বাস করে শুধুমাত্র এর উপর ভিত্তি করে কোনো অভিযুক্ত ব্যক্তিকে দণ্ড দেওয়া যায় না। এজাহারের সাথে যদি অন্যান্য তথ্যের মিল থাকে, তাহলে সেটার উপর ভিত্তি করে আদালত কাউরে কি দিতে পারে, দণ্ড দিতে পারে। আর এছাড়াও যে যে কথা বললাম যে জেরার সময় ব্যবহার করবে 145 ধারায়, যিনি এজাহার সংবাদদাতা তারে যখন সে তো সংবাদ তাকে যখন জেরা করা হবে, তখন সেই ক্ষেত্রে যদি এজাহারের যে তথ্য আছে সেই তথ্যের সাথে যদি জেরার সময় যে কথাগুলো বলতেছে সেইগুলো যদি আপনার সাংঘর্ষিক হয়, তাহলে সেই ক্ষেত্রে ব্যবহার করা যাবে সাক্ষ্য আইনের 145 ধারায়। আর সাক্ষ্য আইনের 155 ধারায় কি আছে বলেন তো, সাক্ষীর বিশ্বাসযোগ্যতা পরীক্ষা। সাক্ষীর বিশ্বাসযোগ্যতা, ইমপ্রেসিং ক্রেডিট অফ উইটনেস, ওই জায়গা বলা আছে সাক্ষী যে বিশ্বাসের অযোগ্য প্রমাণ করে, সে যে কোনো মানে ঘুষ খাইছে সেটা প্রমাণ করে, আর পূর্ববর্তী বক্তব্যের পরস্পর বিরোধিতা প্রমাণ করে, এই আর কি। তো এরপরে যদি দেখেন এফআইআর যখন স্বতন্ত্র সাক্ষ্য হয়, এফআইআর কি তাহলে কখনোই স্বতন্ত্র সাক্ষ্য হবে না? হতে পারে। দেখেন, এজাহারকারী যদি এজাহার দায়ের করার পর মারা যান, তাহলে ওই এজাহার মৃত্যুকালীন ঘোষণা হিসেবে স্বতন্ত্র সাক্ষ্য বলে গ্রহণযোগ্য হবে। তাহলে যদি আপনাকে পরীক্ষা করে প্রশ্ন আসে যে এজাহার কখন স্বতন্ত্র সাক্ষ্য হিসেবে বিবেচিত হতে পারে, কখন? যখন তিনি মারা যায়, এজাহার করে যদি মারা যায়, তখন সেটা হয়ে যাবে কি, মৃত্যুকালীন ঘোষণা। মনে রাখেন, সংবাদদাতা জীবিত থাকলে তার সরাসরি সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে না, শুধুমাত্র সমর্থন দেওয়ার জন্য ব্যবহার করা যাবে। সংবাদদাতা মারা গেলে তখন এজাহার সাক্ষ্য আইনের 32-1 ধারা অনুযায়ী মৃত্যুকালীন ঘোষণা হিসেবে গ্রহণযোগ্য। তো এখন আমরা চলে আসি দেখেন 6 নাম্বার প্রশ্নে, যেখানে বলা হয়েছে প্রাথমিক তথ্য বিবরণী এবং নালিশি দরখাস্তের মধ্যে পার্থক্য। এখানে অ্যাকচুয়ালি এই জিনিসটা এফআইআর বা নালিশি মামলা হয়
বা জিআর সিআর মামলা হয়, জিআর মামলা সিআর মামলাও যদি পার্থক্য আসে তবুও কি একই জিনিস। তো এটা পার্থক্য লেখা খুবই ইজি। প্রাথমিক তথ্য বিবরণী এবং নালিশি দরখাস্তের পার্থক্য যদি আমরা দেখি, দাখিলকরণের যদি আমরা দেখি, দাখিলকরণ যে প্রাথমিক তথ্য বিবরণী দাখিল করে কোথায়, থানায়। অন্যদিকে নালিশি দরখাস্ত দাখিল করে এখতিয়ার সম্পন্ন আদালতে। দায়ের করণ যদি আমরা এটা দেখি যে কোন মামলায় কোন আমলযোগ্য অপরাধ সংঘটিত হলে, কি অপরাধ, আমলযোগ্য অপরাধ সংঘটিত হলে উক্ত অপরাধ সম্পর্কে কোনো ব্যক্তি থানায় সংবাদ দিতে থানার কর্মকর্তা সংশ্লিষ্ট রেজিস্টারে তাহা লিপিবদ্ধ করবেন। অন্যদিকে আমলযোগ্য বা আমলযোগ্য অপরাধ সম্পর্কে আইনজীবীর মাধ্যমে অপরাধীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অপরাধের অভিযোগ এনে অপরাধের সংগঠনের স্থান, প্রকৃতি, তারিখ, সময়, আসামির নাম ও ঠিকানা, সাক্ষীদের নাম ও ঠিকানা, প্রার্থিত প্রতিকার ইত্যাদি সহ ম্যাজিস্ট্রেটের নিকট নালিশি দরখাস্ত দায়ের করা হয়। তাহলে থানায় এফআইআর দায়ের করা যায় শুধুমাত্র কোন ধরনের অপরাধের ক্ষেত্রে, আমলযোগ্য। আর ম্যাজিস্ট্রেটের কাছে যে নালিশি মামলা করা হয় কোন ধরনের অপরাধ, আমলযোগ্য বা আমল অযোগ্য। তারপরে দেখেন শপথ গ্রহণ। প্রাথমিক তথ্য বিবরণী বা এজাহার দায়েরের ক্ষেত্রে সংবাদদাতাকে পুলিশ কর্মকর্তার নিকট কোনরূপ শপথ বাক্য পাঠ করতে হয় না। অন্যদিকে নালিশি দরখাস্তের ক্ষেত্রে শপথ বাক্য পাঠ করতে হয়। তারপরে পরিচিতি দেখেন, পরিচিতি যে প্রাথমিক তথ্য বিবরণী বা এজাহারের মাধ্যমে যে মামলার উদ্ভব হয় তাকে জেনারেল রেজিস্টার্ড কেস বলে। অন্যদিকে নালিশ দাখিলের মাধ্যমে যে মামলার উদ্ভব হয় তাকে কি বলে, কমপ্লেইন রেজিস্টার্ড কেস বলে। দায়েরকারী, প্রাথমিক তথ্য বিবরণী বা এজাহার দায়েরকারীকে বলা হয় এজাহারকারী বা সংবাদদাতা। অন্যদিকে নালিশি দরখাস্ত দায়েরকারীকে কি বলা হয়, ফরিয়াদি বা অভিযোগকারী বা কমপ্লেইনেন্ট, ইংলিশে কি বলে, কমপ্লেইনেন্ট। আর সংবাদদাতার ইংরেজিতে কি বলে বলেন, ইনফরমেন্ট। ইনফরমেন্ট, বুঝতে পারছেন, ইনফরমেন্ট। তারপরে দেখেন গ্রেফতারকরণ 6 নাম্বার। আহ প্রাথমিক সরি এজাহার দায়ের করার সঙ্গে সঙ্গে তদন্তকারী কর্মকর্তা তদন্ত কার্যক্রম শুরু এবং অভিযুক্ত আসামিকে গ্রেফতার করতে পারেন। এই যে তদন্ত যে শুরু করে ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াই কত দাঁড়ায়, এফআইআর দায়েরের সাথে সাথে তদন্ত যে শুরু করে ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া 156 এক ধারা, 156 এক ধারা। অন্যদিকে নালিশি দরখাস্ত দায়ের করা হলে ম্যাজিস্ট্রেট অপরাধের গুরুত্ব অনুসারে সমন বা গ্রেফতারি পরোয়ানা জারি করে। সমন বা গ্রেফতারি পরোয়ানা 204 ধারায়, 204 ধারায় উল্লেখ্য যে নালিশি মামলায় গ্রেফতারি পরোয়ানা ব্যতীত কাউকে গ্রেফতার করা যায় না। আমরা যদি তদন্ত প্রতিবেদন আসি, যে এজাহারের ভিত্তিতে দায়েরকৃত মামলায় তদন্তকারী পুলিশ কর্মকর্তা ফৌজদারি কার্যবিধির 161 ধারা অনুযায়ী সাক্ষীর জবানবন্দি রেকর্ড করেন, আলামত জব্দ করেন, খসড়া মানচিত্র সূচিপত্র অঙ্কন করেন এবং 173 ধারা অনুযায়ী পুলিশ প্রতিবেদন দাখিল করেন। অন্যদিকে নালিশি মামলা আমলে গ্রহণকারী ম্যাজিস্ট্রেট অধস্তন কোনো ম্যাজিস্ট্রেট বা পুলিশ কর্মকর্তা বা অন্য কোনো দায়িত্বশীল ব্যক্তির উপর অনুসন্ধান বা তদন্তের ভার অর্পণ করেন। আচ্ছা, মামলা পরিচালনা যদি দেখেন, মামলা পরিচালনা যে এজাহারের ভিত্তিতে দায়েরকৃত মামলায় নির্ধারিত তারিখে এজাহারকারী বা সংবাদদাতা উপস্থিত না থাকলেও মামলা কি হয় না, খারিজ হয় না, বরং এই ক্ষেত্রে রাষ্ট্রবাদী হয়ে মামলা পরিচালনা করে থাকে। অন্যদিকে নালিশি দরখাস্তের ভিত্তিতে দায়েরকৃত মামলায় নির্ধারিত তারিখে ফরিয়াদি উপস্থিত না থাকলে ম্যাজিস্ট্রেট মামলা খারিজ করে দিতে পারে। আপনি আরো অনেকগুলো পার্থক্য বলা যায় যদি এইভাবে বলেন। আমলে নেওয়া, নালিশি মামলা আমলে নেয়, নালিশি মামলা সরাসরি আমলে নিতে পারে, কিন্তু এফআইআর কি সরাসরি আমলে নিতে পারে, পারে না। এফআইআর আমলে নেয় তো যখন পুলিশ প্রতিবেদন দাখিল করে তার উপরে ভিত্তি করে। নালিশি মামলা আমলে নেয় 190 ক, 190 ক। আর জিআর মামলা আমলে নেয় 190 খ, 190 খ। এছাড়া বলা যেতে পারে রিমান্ডের আবেদন। জিআর মামলায় কি করা যায়, রিমান্ডের আবেদন করা যায়, কিন্তু সিআর মামলায় রিমান্ডের আবেদন করা যায় না। আমরা 7 নাম্বার প্রশ্নে চলে এসে দেখেন 7 নাম্বার প্রশ্ন। আহ, 7-এর ক 2020 সালের পরীক্ষায় এই প্রশ্নটা এসেছিল। মোটামুটি কেউই পারে নাই, সবাই লিখে পারছে বলতে সবাই লিখে দিয়ে এসছে এফআইআর যে আমলযোগ্য অপরাধ প্রতিরোধে পুলিশ কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারে। প্রতিরোধে সবাই মোটামুটি 154 ধারা লিখে দিয়ে আসছে, কিন্তু এই জায়গায় বলছে আমলযোগ্য অপরাধ প্রতিরোধে। এফআইআর তো করে যখন আমলযোগ্য অপরাধ কি ঘটে যায়, ঘটে যাওয়ার পরেই তো এফআইআর করে, কিন্তু আমলযোগ্য অপরাধের প্রতিরোধ মানে আছে এখনো ঘটে
নাই, যাতে না ঘটে সেই ক্ষেত্রে কি কি করতে পারে সেটা আলোচনা করতে বলছে। দেখেন আমরা ক এর উত্তরে চলে আসি। এটা আমরা প্রিলিমিনারিতে ভালোভাবে পড়ছিলাম। দেখেন, আমলযোগ্য অপরাধ প্রতিরোধে পুলিশ কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারে তা ফৌজদারি কার্যবিধির কত 149 থেকে 153 ধারা পর্যন্ত আলোচনা করা হয়েছে। কত ধারা থেকে কত ধারা? 149 থেকে 153। দেখেন, প্রথমে যেটা, যে ধারা 149 আমলযোগ্য অপরাধ প্রতিরোধ করবে। প্রত্যেক পুলিশ অফিসার আমলযোগ্য অপরাধ প্রতিরোধের জন্য হস্তক্ষেপ করতে পারেন এবং আমলযোগ্য অপরাধের অনুষ্ঠান তিনি তার সাধ্যমতো প্রতিরোধ করবেন। মানে ওই অপরাধটা যাতে কি না হয়, সংগঠিত না হয়। ব্যাখ্যা দেখেন, ব্যাখ্যা, অপরাধ প্রতিরোধে পুলিশের দায়িত্বের কথা এই ধারায় বলা হয়েছে। প্রতিরোধে যখনই কোনো গুরুতর অপরাধের বিষয়ে কোনো পুলিশ অফিসার অবগত হন, তিনি অপরাধটি যাতে অনুষ্ঠিত না হতে পারে সেই জন্য কি গ্রহণ করবেন? পদক্ষেপ গ্রহণ করবে। আচ্ছা, কেস রেফারেন্স যদি দেখি, অপরাধের আশঙ্কা দেখা গেলেই তবে পুলিশ অফিসারের পদক্ষেপ গ্রহণের ক্ষমতার উদ্ভব হয়। একজন লোক কাঁধে করে কুড়াল নিয়ে যাচ্ছে, ওই কুড়াল নিয়ে সে শত্রুকে আঘাত করবে, ওই এসিলাই পুলিশ সেই কুড়াল কেড়ে নিতে পারে না। এখন কুড়াল যদি নূর নূর ভুঁইয়া নিয়ে যায় এটা অস্বাভাবিক, যদি অনুপ কুড়াল নিয়ে যায় অস্বাভাবিক, কিন্তু যদি কি হয়, সে যদি যে কুড়াল মানে যে কাঠুরিয়া সে যদি কুড়াল নিয়ে যায় তাহলে তো সেটা স্বাভাবিক। তো এই ক্ষেত্রে কুড়াল নিয়ে গেলেই যে গ্রেফতার করবে বিষয়টা তা না। অপরাধ যিনি করবেন বা অপরাধের যিনি শিকার হতে পারেন তাদের কাউকে আদেশ দেওয়ার ক্ষমতা পুলিশের নাই। তারপরে ধারা 150-এ আসি। ধারা 150 দেখেন, অনুরূপ অপরাধের ষড়যন্ত্র সম্পর্কে সংবাদ, মানে পুলিশ যদি জানতে পারে অপরাধের ষড়যন্ত্র সম্পর্কে সংবাদ, তাহলে কি হবে? আচ্ছা, দেখেন, অপরাধের ষড়যন্ত্র প্রভৃতি বিষয়ে খবর পেলে পুলিশ অফিসার সে খবর তার ঊর্ধ্বতন অফিসারের কাছে বা যে অফিসার অপরাধ প্রতিরোধের অধিকার রাখেন তার কাছে পৌঁছে দিবেন। পুলিশ যদি খবর পায় কার কাছে পৌঁছে দিবে? ঊর্ধ্বতন অফিসারের কাছে, বা যে অফিসার অপরাধ প্রতিরোধের অধিকার রাখেন তার কাছে পৌঁছে দিবেন। এখানে অধিক্ষেত্রের কোনো প্রশ্ন নাই। যেখানেই অপরাধের ষড়যন্ত্র করা হোক না কেন, পুলিশ অফিসার এই ধারায় ব্যবস্থা গ্রহণ করতে পারেন। মানে এই জায়গায় অধিক্ষেত্র বলতে বোঝাচ্ছে যদি যে কোনো পুলিশ যে কোনো জায়গার অপরাধ প্রতিরোধ করতে পারে, সেটা বোঝানো হয়েছে আর কি। ধারা 151টা দেখেন, ধারা 151, অনুরূপ অপরাধ প্রতিরোধের জন্য গ্রেফতার। আমরা যখন প্রশ্ন প্রশ্ন করেছিলাম যে পুলিশ বিনা প্রণয় গ্রেফতার করতে পারে কত কত ধারায়, কোন কত কত ধারায়? 54, 55, 57 আর 151 স্যার। আচ্ছা, 54 ধারায় হচ্ছে কয়টা ক্ষেত্রে? 9টা ক্ষেত্রে। 55 ধারায় ভবঘুরে সন্দেহভাজন ক্ষেত্রে 55 ধারায়। 57 ধারায় আমলযোগ্য অপরাধ করলে যদি নাম ঠিকানা না দেয় 57 ধারায়। আর 151 ধারায় হচ্ছে যে আমলযোগ্য অপরাধ প্রতিরোধের চেষ্টা করলো 149-এ। তো চেষ্টা করার পরে যদি মনে হয় যে কাউরে গ্রেফতার না করে এই আমলযোগ্য অপরাধ প্রতিরোধ করা যাচ্ছে না, তাহলে পুলিশ কাউকে গ্রেফতার করবে বিনা পরোয়ানায় কত ধারায়? 151 ধারায়। দেখেন, কোন পুলিশ অফিসার যদি কোনো আমলযোগ্য অপরাধ সংগঠনের ষড়যন্ত্রের কথা জানতে পারে এবং তার নিকটে যদি প্রতীয়মান হয় যে এই অপরাধ সংগঠন অন্যভাবে নিবারণ করা যাবে না, তাহলে তিনি ম্যাজিস্ট্রেটের আদেশ এবং ওয়ারেন্ট ব্যতীতই ষড়যন্ত্রকারী ব্যক্তিকে গ্রেফতার করতে পারেন। ব্যাখ্যা দেখেন, এই ধারার উদ্দেশ্য হচ্ছে গুরুতর পরিস্থিতিতে অপরাধ প্রতিরোধের জন্য পুলিশকে বিনা ওয়ারেন্টে গ্রেফতারের ক্ষমতা প্রদান। যেখানে অবস্থা গুরুতর নয় সেখানে এই অধিকার প্রয়োগ করা যাবে না। যদি কোনো জায়গায় অবস্থা কি না হয়, গুরুতর না হয়, তাহলে সেখানে কি করা যাবে না? এটা প্রয়োগ করা যাবে? প্রয়োগ করা যাবে না। এই ধারায় গ্রেফতার করা হলে গ্রেফতারকৃত ব্যক্তিকে, আন্ডারলাইন করবেন, 24 ঘন্টার বেশি আটক রাখা যাবে না এবং তাকে যথাশীঘ্র ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাতে হবে এবং থানার ভারপ্রাপ্ত অফিসার ম্যাজিস্ট্রেটকে এ বিষয়ে রিপোর্ট করবেন। যে ক্ষেত্রে মামলার দুটি পক্ষ, আন্ডারলাইন করবেন, আদালতের কামরা থেকে বের হয়ে নিজেদের মধ্যে হাতাহাতিতে লিপ্ত হয়,
সেক্ষেত্রে তাদের মধ্যে অধিকতর শান্তিভঙ্গের পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তাদের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির 107/151 ধারায় প্রসিডিং আনায়ন যথোপযুক্ত। অনেক ক্ষেত্রেই মক্কেলরা বের হয়েই হাতাহাতিতে লিপ্ত হয়, তাহলে সেই ক্ষেত্রে তাদের বিরুদ্ধে কোন কোন ধারায় প্রসিডিং আনয়ন করা যেতে পারে? 107-এ কি আছে ভুইয়া সাহেব? 107, 107 ধারায় কি আছে বলেন? গতদিন আমরা পড়ছিলাম শান্তি রক্ষার জন্য যদি মুসলেকা, বিস্তারিত বলেন তো একেবারে। একশো স্যার ওই বারো শান্তি রক্ষার জন্য মুসলেকা স্যার দণ্ডিত হওয়ার ক্ষেত্র ব্যতীত বা অন্যান্য ক্ষেত্রে স্যার শান্তি রক্ষার জন্য মুসলেকা 107 হ্যাঁ, হ্যাঁ, দ্বারা স্যার দিতে পারে হচ্ছে এক- আপনার নির্বাহী খেয়াল ম্যাজিস্ট্রেট বলেন, বা জেলা 112 ম্যাজিস্ট্রেট। থেকে 119 পর্যন্ত বলেন কি আছে, 112 ধারা থেকে 119 ধারা স্যার পর্যন্ত কিন্তু প্রশ্নের উত্তর দিতে বিপদে পড়লাম স্যার। 12 ধারা হচ্ছে না স্যার আপনার ওই যে ওই কি জানি বলে স্যার, ওই যে আপনার ওই কারণ দর্শাইতে বলে স্যার। 13 ধারায় বলতেছিল হইলো যদি ওই মানে যার বিরুদ্ধে অভিযোগটা আনা হয়েছে উনি যদি স্যার আদালতে থাকে, উপস্থিত থাকে, তাহলে ওটা পরে শোনাইতে হবে স্যার। হলো 13-তে। 14-তে হলো স্যার ওই যে ওনারা যে স্যার সমন দেবে, আরো একটা কথা বলা আছে ওই সমনের সাথে স্যার আপনার এইগুলো সংযুক্ত করে দিতে হবে, মানে আপনার এই যেই কি জানি বলে, যাই হোক স্যার ওরকম কিছু একটা আছে। 115-তে হচ্ছিল স্যার অব্যাহতির কথা বলছে। আর এরপরে হলো স্যার 117 না স্যার? এই তো স্যার পারতাম স্যার। হয় নাই আপনার পিয়াল। 112-তে বলছে শোকজ নোটিশ, 113-তে বলছে সে উপস্থিত থাকলে শোনাবে, 114-তে বললো স্যার সমনতা ওয়ারেন্ট, 115-তে বললো সমন বা ওয়ারেন্ট না, এগুলো একসাথে সংযুক্ত করে দিবে। 116-তে এই 100 ব্যক্তিগত হাজিরা থেকে অনুমতি, 117-তে বলছে অন্তর্বর্তীকালীন যে কোনো আদেশ দিতে পারে অনুসন্ধান করে। আর 118-তে অনুসন্ধান, জি স্যার, টিকা প্রদানের আদেশ হিসেবে না আদেশ হয় দেয় স্যার। তানভীর সাহেব কই? তাহলে দেখেন আমরা এখানে আমলযোগ্য অপরাধ প্রতিরোধ করবে কত ধারায়? 149 ধারায়। আর ষড়যন্ত্র সম্পর্কে সংবাদ পেলে পদক্ষেপ গ্রহণ করবে 150। আর আমলযোগ্য অপরাধ প্রতিরোধে গ্রেফতার করবে কত ধারায়? 151 ধারায়। ধারা 152টা দেখেন, যে সরকারি সম্পত্তির ক্ষতি সাধন প্রতিরোধ। বাংলাদেশের অনেক স্থানে সরকারের স্থাবর বা অস্থাবর সম্পত্তি যেমন জমি জমা, গাড়ি বাড়ি, মালপত্র আছে। বাংলাদেশের অনেক স্থানে নৌপথে জনকল্যাণের জন্য সরকারি চিহ্ন দেওয়া আছে। এসবের অপসারণের চেষ্টা যদি কোনো পুলিশ অফিসার দেখতে পান, তাহলে তিনি তা বন্ধ করার চেষ্টা করবেন। দণ্ডবিধির 430 থেকে 433 ধারা এ জাতীয় অপরাধের বিবরণ পাওয়া যায়। খালি খালি একজন যে রেল লাইনে পাত নষ্ট করতেছে বা যে কোনো সরকারি সম্পত্তি যদি কেউ নষ্ট করে, তাহলে পুলিশ পদক্ষেপ গ্রহণ করবে কত ধারায়? 152 ধারায়। 153 ধারাটা আমরা যখন প্রিলিমিনারি পড়ছিলাম খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে ওজন। ধারা 153 ওজন এবং পরিমাপের সরঞ্জাম পরীক্ষা। ওজনের জন্য ব্যবহৃত বাটখারা, দাঁড়িপাল্লা, নিক্তি প্রভৃতি থানার ভারপ্রাপ্ত অফিসার তার সীমার মধ্যে পরীক্ষা করার অধিকার রাখেন। তার সীমা মানে গোপালগঞ্জের ওসি পরীক্ষা করতে পারবে কোথায়? গোপালগঞ্জের মধ্যে। তিনি যদি মনে করেন যে ওইগুলো খাঁটি নয়, তাহলে তিনি ওইগুলো আটক করতে পারেন। ওইগুলো মানে ওই ওজন মানে বাটখারা নিক্তি ওইগুলো আটক করবে, কোনো আসামি না কিন্তু। এবং সঙ্গে সঙ্গে অধিক্ষেত্র সম্পন্ন কোন ম্যাজিস্ট্রেটের নিকট এই আটকের কি দিবেন? সংবাদ দিবেন। ব্যাখ্যা দেখেন, দীর্ঘদিন ব্যবহারের ফলে বাটখারা ক্ষয় হয়ে যেতে পারে, এবং সেই ক্ষয় যদি খুব সামান্য হয়, তাহলে ওই বাটখারাকে খাঁটি নয় এমন বাটখারা বলা যাবে না। হ্যাঁ, খাঁটি নয় বোঝেন না? অনেক সময় ছোট হয়ে গেছে, একটু ক্ষয় হয়ে গেছে, তো এই ক্ষেত্রে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া যাবে না। দেখবেন যে যারা ঝালমুড়ি বিক্রি করে, যে ছুরিতে পেঁয়াজ কাটে শশা কাটে, দেখবেন যে মাঝখানে ইয়ে হয়ে গেছে, তার মানে ওই লোহা কিন্তু খেয়ে ফেলছে মানুষজন। তো যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো 7-এর খ। দেখেন, 7-এর খতে পরীক্ষায় প্রশ্ন আসছে যে পুলিশ তদন্তের ক্ষেত্রে অসীম ক্ষমতা ভোগ করে থাকে। অসীম সাহেব আমাদের মাঝেই আছেন। পুলিশ তদন্তের ক্ষেত্রে অসীম ক্ষমতা ভোগ করে থাকে, আলোচনা করুন। তাহলে এই জায়গায় মোটামুটি আমরা দেখেন এই ধরনের প্রশ্ন আসলে ওই এফআইআর 154 ধারা থেকে আবার লিখতে হবে। দেখেন, তাহলে পুলিশ তদন্ত আসলে কাকে বলে সেটা যদি আমরা দেখি, যে 7-এর খ পুলিশ তদন্ত অপরাধ সংগঠনের সংবাদ প্রাপ্তির পর ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ ক্রমে পুলিশ কর্মকর্তা কর্তৃক আইন অনুযায়ী
পরিচালিত উক্ত অপরাধের প্রাথমিক যাচাই বাছাই কার্যক্রমকে কি বলে? তদন্ত, পুলিশ তদন্ত বলে। ফৌজদারি কার্যবিধি 1898 আন্ডারলাইন করবেন, 154 থেকে 173 ধারা পর্যন্ত। কত থেকে কত ধারা? 154 থেকে 173 ধারা পর্যন্ত পুলিশের তদন্ত সংক্রান্ত ক্ষমতা বর্ণিত আছে। নিম্নে পুলিশের তদন্ত সংক্রান্ত ক্ষমতা আলোচনা করা হলো। দেখেন, প্রথমে হলো অপরাধ সংগঠনের সংবাদ। অপরাধ সংগঠনের সংবাদ, আমলযোগ্য অপরাধের সংবাদ প্রাপ্তির পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফৌজদারি কার্যবিধির 154 ধারা মতে উহা লিপিবদ্ধ করবেন, যা এফআইআর বা প্রাথমিক তথ্য বিবরণী বা এজাহার নামে পরিচিত। আমল অযোগ্য অপরাধের সংবাদ প্রাপ্তির পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফৌজদারি কার্যবিধির 155 ধারা অনুযায়ী সংবাদের কি লিপিবদ্ধ করবেন? সারমর্ম লিপিবদ্ধ করবেন এবং সংবাদদাতাকে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবেন। এবার আসেন মামলার তদন্ত। মামলার তদন্ত, ফৌজদারি কার্যবিধির 156 আন্ডারলাইন করবেন, 1 ধারা অনুযায়ী আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ভারপ্রাপ্ত যে কোনো কর্মকর্তা ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত 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 বানানো আকারটা কেটে দেন, শুধু ব্যতীত তো শুধু জব ফেলা হবে। ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত উক্ত অপরাধের তদন্ত করতে পারবেন। ফৌজদারি কার্যবিধির 155 ধারা অনুযায়ী আমল অযোগ্য অপরাধ, আমল অযোগ্য অপরাধের ক্ষেত্রে এখতিয়ার সম্পন্ন ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত পুলিশ উক্ত অপরাধের তদন্ত করতে পারবে না। তবে 155 ধারা মতে উক্তরূপ আদেশ আদেশ প্রাপ্তির পর পুলিশ তদন্তের ব্যাপারে আমলযোগ্য ঘটনা তদন্তে অনুরূপ ক্ষমতা প্রয়োগ করতে পারে। মানে ওনারা যদি আমলযোগ্য অপরাধে একবার তদন্তের অনুমতি দেওয়া হয়, তাহলে আমল অযোগ্যের ক্ষেত্রে, তাহলে আমল অযোগ্যতা যদি অনুমতি দেয়, তাহলে পুলিশ আমল যোগ্যের ক্ষেত্রেও যেরকম ক্ষমতা ভোগ করতো, আমল অযোগ্যের ক্ষেত্রেও সেরকমই ক্ষমতা ভোগ করবে। দেখেন, সাক্ষী তলব, আসল জায়গা চলে আসি। সাক্ষী তলব, ফৌজদারি কার্যবিধির 100 আন্ডারলাইন করবেন, 160 ধারা মতে যে ব্যক্তি ঘটনা সম্পর্কে অবগত আছেন বলে পুলিশ কর্মকর্তার নিকট প্রতীয়মান হয়, তিনি ওই ব্যক্তিকে তার সম্মুখে উপস্থিত হওয়ার জন্য তলব করতে পারেন। তলব করবে কিভাবে বলেন তো? লিখিত সমন দিবে। লিখিত সমন দিবে, যারে সমন দিল সে হাজির হতে বাধ্য, তবে তারে টেনে হিস্টে জোরপূর্বক হুমকি দিয়ে বাধ্য করা যাবে না। এই ক্ষেত্রে সাক্ষী উপস্থিত হতে বাধ্য, তবে তাকে জোর করে বাধ্য করা যাবে না। আচ্ছা, সাক্ষীর জবানবন্দি গ্রহণ যদি আসি, সাক্ষীর জবানবন্দি গ্রহণ, তাহলে 160 ধারায় তলব করে জাকারিয়া সাহেব আসামিকে কি তলব করতে পারে? যে ঘটনা সম্পর্কে জানে তারে তলব করে তদন্তকারী কর্মকর্তা, তারে কি বাধ্য করতে পারবে? বাধ্য করতে পারবে না। সে হাজির হতে বাধ্য, বাট তারে জোর করে আনা যাবে না। তারপর দেখেন সাক্ষীর জবানবন্দি গ্রহণ। সাক্ষীর জবানবন্দি গ্রহণে যদি আমরা দেখি যে ফৌজদারি কার্যবিধির 161 ধারা মতে যে ব্যক্তি ঘটনা সম্পর্কে অবগত আছেন, তদন্তকারী কর্মকর্তা তাকে আন্ডারলাইন করবেন মৌখিকভাবে জিজ্ঞাসা করবেন, তবে যে উত্তর কোনো ফৌজদারি দণ্ড বা বাজেয়াপ্তির দিকে টেনে নিয়ে যায়, কোনো ব্যক্তি সেটা ব্যতীত অন্যান্য সকল প্রশ্নের উত্তর দিতে বাধ্য। মানে ওনারা যদি প্রশ্ন করলে উনি নিজেই যদি কি হওয়ার সম্ভাবনা থাকে, নিজেই আসামি হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সেই ধরনের প্রশ্নের উত্তর দিতে তিনি বাধ্য না। এগুলা ছাড়া অন্য সকল প্রশ্নের উত্তর দিতে তিনি বাধ্য। এছাড়া পুলিশ অফিসার সাক্ষী কর্তৃক তার নিকট প্রদত্ত বিবৃতি কি নিবেন? লিখে নিবেন। প্রিলিমিনারি পরীক্ষায় আসে যে 161 দ্বারা বিবৃতি কে লিখবে, মানে স্বাক্ষর করবে কে? 161 দ্বারা বিবৃতিতে শুধু পুলিশ অফিসার স্বাক্ষর করবে। যিনি বিবৃতি দিলেন তিনি কি স্বাক্ষর করবে? তিনি স্বাক্ষর করবে না। তারপরে দেখেন যে ফৌজদারি কার্যবিধির 162 ধারা মতে পুলিশ কর্মকর্তার নিকট প্রদত্ত বিবৃতিতে বিবৃতি দানকারীকে স্বাক্ষর করতে বাধ্য করা যাবে না। 62 ধারায় বলতেছে যে 161 ধারা যে বিবৃতি দিল তারে ওই 161 ধারা বিবৃতিতে স্বাক্ষর করতে বাধ্য করা যাবে না। আর ফৌজদারি কার্যবিধির 162 ধারায় আরো বেশ কতগুলো কথা আছে, সেই কথাগুলো এখানে বিস্তারিত বলা নাই। সেই কথাগুলো হচ্ছে যে 161 ধারা বিবৃতি অনুসন্ধান বা বিচারে ব্যবহার করা যাবে না। 161 ধারা বিবৃতি অনুসন্ধান বা বিচারে ব্যবহার করা
যাবে না। তবে দুইটা ক্ষেত্রে অনুসন্ধান বা বিচারে ব্যবহার করা যাবে, সেটা হচ্ছে আপনার মৃত্যুকালীন ঘোষণা আর সাক্ষ্য আইনের 27 ধারা। সাক্ষ্য আইনের 27 ধারা, মৃত্যুকালীন ঘোষণা, সাক্ষ্য আইনের 27 ধারা হচ্ছে যে পুলিশের কাছে বিবৃতি অনুযায়ী যদি কোনো আলামত উদ্ধার করা হয়, এই মৃত্যুকালীন ঘোষণা এবং আলামত উদ্ধার এই অংশটুকুই বিচার বা অনুসন্ধানে ব্যবহার করা যাবে। এছাড়া 161 ধারা বিবৃতি অনুসন্ধান বা বিচারে ব্যবহার করা যাবে না। তবে ওই আপনার সাক্ষ্য আইনের 145 ধারায় এই 161 ধারা বিবৃতি যিনি প্রদান করেছেন, ওই ব্যক্তি যখন সাক্ষ্য দিতে আসবে আদালতে, তখন উনারে আসামি পক্ষের আইনজীবী জেরায় জিজ্ঞাসা করবে যে আপনি জেরায় যা যা বললো, জেরার কথার সাথে যদি 161 ধারার বিবৃতি মিল না থাকে, তাহলে উনি বলতে পারে যে এর বক্তব্য হচ্ছে পরস্পর বিরোধী, এ হচ্ছে বিশ্বাসের অযোগ্য। এটা বলা আছে সাক্ষ্য আইনের 145 আর 155(3)। বিশ্বাসের যে অযোগ্য, পরস্পর বিরোধিতা প্রমাণ করে সাক্ষীর বিশ্বাসযোগ্যতা সম্পর্কে প্রশ্ন তুলতে পারে 155(3)-এ। আর জেরার সময় পরস্পর বিরোধিতা প্রমাণ করবে, এটা সাক্ষ্য আইনের 145 ধারায়। দেখেন, ফৌজদারি কার্যবিধির 163 ধারা মতে জিজ্ঞাসাকালে পুলিশ অফিসার বিবৃতিদাতাকে কোনরূপ হুমকি, প্রলোভন বা প্রতিশ্রুতি দিবেন না। কোনরূপ হুমকি, প্রলোভন বা কি দিবেন না, প্রতিশ্রুতি দিবেন না। 164 ধারাটা পুলিশের জন্য প্রযোজ্য না। 164 ধারাটা প্রযোজ্য কার কার জন্য? ম্যাজিস্ট্রেটের ক্ষেত্রে। তো তল্লাশি পরোয়ানা দেখেন 165 ধারা মতে, এ জায়গায় 165 প্লাস 166 লেখেন, 165 প্লাস 166। 165 ও 166 ধারা মতে সংগঠিত অপরাধের সাথে সম্পর্কিত যে কোনো জিনিস উদ্ধারের জন্য তদন্তকারী কর্মকর্তা যে কোনো স্থান তল্লাশি করতে পারে। তাহলে যদি আপনাকে বলে যে 165 আর 66-র মধ্যে পার্থক্য কি, গোপালগঞ্জের পুলিশ গোপালগঞ্জে তল্লাশি করবে, এটা হলো 165। আর গোপালগঞ্জের পুলিশ যদি নড়াইল যায় তদন্ত করতে চাই, তাহলে হলো 166। বুঝতে পারছেন? মানে এখতিয়ারের বাইরে গেলে 166, আর এখতিয়ারের ভিতরে থাকলে 165। আমরা চলে আসি পুলিশ রিমান্ড। পুলিশ রিমান্ড এর আগে আমরা বিস্তারিত প্রশ্ন করছি, পুলিশ রিমান্ড মনে আছে কিনা? পুলিশ রিমান্ডের প্রশ্ন করছি না, ওই যে গ্রেফতারকৃত ব্যক্তিকে 2 নাম্বার না 3 নাম্বার প্রশ্নে পড়ছি আর কি। দেখেন, তো কোনো ব্যক্তিকে গ্রেফতার করে 24 ঘন্টার বেশি আটক রাখতে চাইলে তদন্তকারী কর্মকর্তা ঊর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমে ফৌজদারি কার্যবিধির 167 ধারায় প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট নিকট আবেদন করতে পারে। ইহাই কি বলে? পুলিশ রিমান্ড। রুবেল সাহেব, নালিশি মামলায় পুলিশ রিমান্ডের আবেদন করা যায় কখন বলেন তো? রিমান্ডের আবেদন শুধুমাত্র জিআর মামলাই করা যায়, বুঝতে পারছেন? সিআর মামলাই করা যায় না। আচ্ছা আচ্ছা, তো আমরা অন্যান্য কার্যাবলীতে আসি। দেখেন, অন্যান্য কার্যাবলী, অন্যান্য কার্যাবলী যদি আমরা দেখি, যে ফৌজদারি কার্যবিধির 168 ধারা মতে কোনো অধস্তন পুলিশ অফিসার এই অধ্যায়ে অনুসারে তদন্ত করলে তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট তদন্তের ফলাফল জানাবেন। অর্থাৎ তদন্তকারী কর্মকর্তার যখন তদন্ত সম্পন্ন হয়ে যাবে, তখন এই তদন্তের ফলাফল সম্পর্কে তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানাবেন। কত ধারায়? 168 ধারায়। ফৌজদারি কার্যবিধির আন্ডারলাইন করবেন। 169 ধারা মতে তদন্তকারী কর্মকর্তার নিকট যদি প্রতীয়মান হয় যে আসামিকে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করার মতো সাক্ষ্য প্রমাণ বা যুক্তিসঙ্গত ভিত্তি নাই। এই জায়গায় 169 ধারার মধ্যে তদন্তকারী কর্মকর্তা লেখা আছে না? তদন্তকারী কর্মকর্তা বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লেখেন। তদন্তকারী কর্মকর্তা বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট যদি প্রতীয়মান হয় যে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করার মতো যুক্তিসঙ্গত ভিত্তি নাই, তাহলে একটি মুচলেকা সম্পাদনের পর আসামিরে কি দিবে? আসামিরে মুক্তি দিতে পারে। তাহলে যদি পরীক্ষায় প্রিলিমিনারিতে খুবই গুরুত্বপূর্ণ ছিল যে থানা থেকে জামিন দেয় কত ধারায়? 169 ধারায়। কে কে জামিন দিতে পারে? তদন্তকারী কর্মকর্তাও পারে, অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও পারে। আর 168-তে হলো তদন্তকারী কর্মকর্তা তদন্তের ফলাফল জানানো কার কাছে জানাইলো? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানালো। তারপরে দেখেন, ফৌজদারি কার্যবিধির আন্ডারলাইন করেন 170 ধারা মতে
তদন্তকারী কর্মকর্তার নিকট যদি প্রতীয়মান হয় যে আসামিকে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করার মতো পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ বা যুক্তিসঙ্গত কারণ আছে, তাহলে তিনি আসামিকে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ 170 দ্বারা ওনার কাছে যদি মনে হয় যে যুক্তিসঙ্গত মানে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ আছে, তাহলে আসামির ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবে কত ধারায়? 170 ধারায়। এবং দেখেন, ফৌজদারি কার্যবিধির 171 ধারা মতে কোন ফরিয়াদি বা সাক্ষীকে পুলিশ অফিসারের সঙ্গে যেতে বাধ্য বা যেতে বাধা প্রদান করা যাবে না। কোন ফরিয়াদি বা সাক্ষী যদি পুলিশ অফিসারের সাথে যেতে চাইলে বাধা দেওয়া যাবে না, আর না যেতে চাইলেও জোর করে নেওয়া যাবে না। আর ফৌজদারি কার্যবিধির 172 ধারা মতে তদন্তকারী কর্মকর্তা প্রতিদিন তার ডায়েরিতে তদন্তের অগ্রগতি কি করবেন? লিপিবদ্ধ করবেন। অর্থাৎ কখন তিনি তদন্ত শুরু ও শেষ করলেন, কোন কোন স্থান পরিদর্শন করলেন, তদন্তের মাধ্যমে যে অবস্থা সম্পর্কে নিশ্চিত হলেন তা কি করবেন? উল্লেখ করবেন। এরপরে যদি আমরা চলে আসি যে তদন্ত প্রতিবেদনে যদি আমরা দেখি যে ফৌজদারি কার্যবিধির 173 ধারা মতে অনাবশ্যক বিলম্ব ছাড়াই প্রতিটি তদন্ত সমাপ্ত হওয়ার পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ রিপোর্টের ভিত্তিতে অপরাধটি আমলে নেওয়ার ক্ষমতা সম্পন্ন ম্যাজিস্ট্রেটের নিকট একটি রিপোর্ট প্রেরণ করবেন, যা পুলিশ রিপোর্ট নামে পরিচিত। পুলিশ রিপোর্ট কয় প্রকার? সালাউদ্দিন বুলবুল সাহেব। কি কি? থানা দিয়ে ঘোরাফেরা করতেছেন ইদানিং, আর রিপোর্ট তুলতে পারতেছেন না, কয় প্রকার? চার্জশিট, আর একটা হলো ফাইনাল রিপোর্ট। যদি তদন্ত করে ঘটনার সত্যতা পায় তাহলে দিবে চার্জশিট, আর যদি ঘটনার সত্যতা না পায় তাহলে দিবে ফাইনাল রিপোর্ট। উপরোক্ত আলোচনার পরিশেষে বলা যায় যে ফৌজদারি মামলা তদন্তের ক্ষেত্রে পুলিশের অসীম ক্ষমতা রয়েছে। তো যদি এই ধরনের প্রশ্ন আপনার আসে যে ফৌজদারি মামলা তদন্তের ব্যাপারে পুলিশের অসীম ক্ষমতা রয়েছে, তাহলে এই আপনার 54, 55, 56, 60 থেকে 73 ধারা পর্যন্ত আলোচনা করে দিতে হবে। সংক্ষেপে লিখবেন, কিন্তু সব কয়টা ধারাই এখানে কি করতে হবে? উল্লেখ করতে হবে। চলে, সময় থাকলে দিবেন, না থাকলে দেবেন না, বাট সব ধারা আমার কি করতে হবে? উল্লেখ করতে হবে। আমরা যদি 7-এর গ নাম্বার প্রশ্নটা দেখেন, 7-এর গ, ওই যে 3 নাম্বার পেজের শুরুতে, 3 নাম্বার পেজের শুরুতে আগে প্রশ্নটা দেখেন, পাইছেন? চলে আসছেন? কম্পিউটার ক্লাস কি কম্পিউটার নিজে শিখতে হচ্ছে? ও জায়গায় কি কাজ করায়? ক নাম্বার প্রশ্নটা দেখেন যে তদন্তকারী কর্মকর্তা মামলা তদন্তকালে ফৌজদারি কার্যবিধির 161 ধারা মতে সাক্ষীর জবানবন্দি লিপিবদ্ধ করেন, তার আইনগত মূল্য কি? মানে 161 ধারা যে জবানবন্দি গ্রহণ করছে এর আইনগত মূল্য কি? এটার উত্তরও যা। আবার আইনের কোন বিধান বলে তদন্তকারী পুলিশের নিকট সাক্ষী প্রদত্ত জবানবন্দি এবং আদালতে প্রদত্ত সাক্ষীর জবানবন্দির সাদৃশ্য বা বৈপরীত্য আদালতের বিবেচনার জন্য রেকর্ড আনয়ন করা হয়? এটার উত্তরও তাই। আর বাদী পক্ষ বা পুলিশের এটা অবলিক দেন, এই জায়গায় যে কোশ্চেন মার্ক আছে না, এই জায়গায় অবলিক দেন। এই মূল্য কি পাইছেন? পান নাই আপনারা? হ্যাঁ, এই যে এই জায়গায় এই জায়গা অবলিক, কি থেকে অবলিক দেন? হ্যাঁ, কি অবলিক দেন। তারপরে এই যে আবার রেকর্ডে আনয়ন করা হয়, ও রেকর্ডে আনয়ন করা হয়, এই জায়গা অবলিক দেন। আর বাদী পক্ষ পুলিশের নিকট সাক্ষীর প্রদত্ত জবানবন্দি কখন কোন কাজে ব্যবহার করতে পারে কি? এই 3 অংশের উত্তরই কি বলেন তো? একই। তো আমরা উত্তরে চলে যাই, আসি। পুলিশের নিকট সাক্ষীর জবানবন্দি কোন কাজে ব্যবহার করা যাবে আর কোন কাজে ব্যবহার করা যাবে না? ফৌজদারি কার্যবিধির 161 ধারা মতে পুলিশ কর্তৃক সাক্ষীর বক্তব্য লিখিতভাবে লিপিবদ্ধ করা হলে উক্ত বক্তব্য কখন ব্যবহার করা যাবে আর কখন ব্যবহার করা যাবে না
সেই সম্পর্কে ফৌজদারি কার্যবিধির আন্ডারলাইন করবেন। কত ধারায় বলা হয়েছে? 162 ধারায়। 161 ধারা বিবৃতি রেকর্ড করলে কখন ব্যবহার করা যাবে আর কখন ব্যবহার করা যাবে না এটা বলা হয়েছে 162 ধারায়। তো যদি আমরা দেখি যে যে ক্ষেত্রে ব্যবহার করা যাবে না, এটা যদি দেখি, পুলিশ কর্তৃক সাক্ষীর বক্তব্য লিখিতভাবে লিপিবদ্ধ করা হলে তা তদন্তাধীন কোনো অপরাধ সম্পর্কে কোনো অনুসন্ধান বা বিচারে ব্যবহার করা যাবে না। যারা প্রিলিমিনারি পরীক্ষার্থী আছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রশ্ন আসে যে 161 ধারার বিবৃতি কখন ব্যবহার করা যায় না, অনুসন্ধান বা কখন ব্যবহার করা যাবে না, বিচারে ব্যবহার করা যাবে না। তাহলে যে ক্ষেত্রে ব্যবহার করা যাবে সেটা দেখি। দেখেন, যে ক্ষেত্রে ব্যবহার করা যাবে, যে সাক্ষ্য আইনের 145 ধারায় উল্লেখিত পন্থায় সাক্ষ্যের সাদৃশ্য বা বৈপরীত্য নির্ধারণ করার জন্য এমন ধরনের বক্তব্য ফৌজদারি কার্যবিধির 162 ধারায় ব্যবহার করা যেতে পারে। দেখেন, 62 ধারায় কখন ব্যবহার করা যাবে, যে নিম্নলিখিত ক্ষেত্রে পুলিশ কর্তৃক সাক্ষীর বক্তব্য লিপিবদ্ধ করা হলে তা ব্যবহার করা যাবে। কি কি দেখেন, অভিযুক্ত ব্যক্তি আবেদন করলে আদালত উক্ত লিখিত বিবৃতি অভিযুক্তকে উল্লেখ করতে পারে এবং অভিযুক্তকে লিখিত বিবৃতির একটি কপি প্রদান করতে পারে। মানে এই যে 161 ধারা বিবৃতি কে দেখতে পারবে? আসামি। 161 ধারায় পুলিশ সাক্ষীর যে সাক্ষ্য লিপিবদ্ধ করেছে উক্ত সাক্ষীকে অনুসন্ধান বা বিচারে ডাকা হলে সাক্ষ্য আইনের 145 ধারায় উল্লেখিত পন্থায় সাক্ষ্যের বৈপরীত্য নির্ধারণ করার জন্য এমন ধরনের বক্তব্য শুধুমাত্র ফৌজদারি কার্যবিধির 162 ধারায় ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ যখন ওই সাক্ষীরে সাক্ষ্য প্রদান করতে আসবে, তখন ওনারে যখন জেরা করা হবে, তখন উনি জেরায় যে কথা বলতেছে এবং 161 ধারায় যে কথা বলতেছে, দুইটা যদি পরস্পর বিরোধী হয়, তাহলে আসামি পক্ষের আইনজীবী বলতে পারে 155(3) ধারায় ইওর অনার এই সাক্ষীর বক্তব্য হস্তে বিশ্বাসের অযোগ্য। এছাড়া দেখেন, ফৌজদারি কার্যবিধির 162 ধারার বিধান সাক্ষ্য আইনের 32(1) এবং 27 ধারার জন্য প্রযোজ্য নয়। ভিন্নভাবে বলা যায় যে পুলিশ সাক্ষীর যে জবানবন্দি 161 ধারা অনুযায়ী লিপিবদ্ধ করে তা বিচার বা অনুসন্ধানের জন্য নিম্নলিখিত দুইটি ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। যেমন সাক্ষ্য আইনের 32(1) ধারা অনুযায়ী মৃত্যুকালীন ঘোষণার ক্ষেত্রে, আর একটা হচ্ছে সাক্ষ্য আইনের 27 ধারা অনুযায়ী উক্ত বক্তব্যের উপর ভিত্তি করে কোনো বিষয় বা আলামত উদ্ঘাটন করলে। তো যেমন যদি দেখেন যে কোনো ব্যক্তি 161 ধারায় পুলিশের নিকট বিবৃতি দিয়ে মারা গেল, সেই ক্ষেত্রে উক্ত বক্তব্য বিচার বা অনুসন্ধানে ব্যবহার করা যাবে। তাহলে 161 ধারা বিবৃতি অনুসন্ধান বা বিচারে ব্যবহার করা যায়। তো আমরা 7-এর ঘ নাম্বার প্রশ্নটা যদি দেখি, 7-এর ঘ এখানে বলছে যে পুলিশ, 7-এর ঘ দেখেন একেবারে শুরুতে যদি দেখেন 3 নাম্বার পেজের প্রথমে আছে, পুলিশ তদন্ত কার্য সম্পন্ন করে ফৌজদারি কার্যবিধির 173 ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেটের নিকট প্রতিবেদন দাখিল করে আসামিদের মামলার দায় থেকে অব্যাহতি দানের প্রার্থনা জানাই। বলতেছে যে আসামিদের অব্যাহতি দেওয়া হোক। পুলিশের এই রিপোর্ট হবে, এই রিপোর্ট ম্যাজিস্ট্রেট সাহেব গ্রহণ করতে বাধ্য কি? পুলিশের এই রিপোর্ট ম্যাজিস্ট্রেট গ্রহণ করতে বাধ্য কি? যদি না হয় তাহলে ম্যাজিস্ট্রেট সাহেব এ ব্যাপারে কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারেন। মানে যে বিষয়টা বলছে যে পুলিশ রিপোর্ট দিলে উনি কি অ্যাকসেপ্ট করতে বাধ্য কিনা, আর যদি বাধ্য যদি না হন তাহলে উনি আর কি কি করতে পারে। তো আমরা 7-এর ঘতে চলে আসি। দেখেন 7-এর ঘ কি পান না? দেখেন 7-এর ঘ যেটা, সেটা হচ্ছে যে দেখেন আমরা একটু পড়ি। আমলযোগ্য ঘটনা সম্পর্কে প্রাথমিক তথ্য পাওয়ার পর পুলিশ ঘটনা সম্পর্কে তদন্ত শুরু করে। তদন্ত শেষ হবার পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফৌজদারি কার্যবিধির 173 ধারা মোতাবেক যে রিপোর্ট ম্যাজিস্ট্রেটের কাছে দাখিল করেন, এই রিপোর্ট বা প্রতিবেদনই হলো কি রিপোর্ট? পুলিশ রিপোর্ট। প্রকারভেদ দেখেন, পুলিশ রিপোর্ট দুই প্রকার। পুলিশ রিপোর্ট দুই প্রকার, সেগুলো হলো এক নম্বর হলো অভিযোগপত্র বা চার্জশিট, 2 নম্বর হলো চূড়ান্ত প্রতিবেদন বা ফাইনাল রিপোর্ট। তো আমরা চলে এসে অভিযোগপত্র। অভিযোগপত্র বা চার্জশিট যদি আমরা দেখি, যে তদন্ত শেষে যদি দেখা যায় যে মামলায় উল্লেখিত অভিযোগ বা ঘটনা সত্য, তখন তদন্তকারী কর্মকর্তা অভিযুক্ত ব্যক্তিকে উল্লেখ করে ম্যাজিস্ট্রেটের নিকট যে রিপোর্ট দাখিল করা হয় তাই হলো অভিযোগপত্র বা চার্জশিট। আর চূড়ান্ত প্রতিবেদন বা ফাইনাল রিপোর্ট, তদন্তকারী কর্মকর্তা যদি অভিযোগ বা অপরাধের সত্যতা না পায় তখন তিনি অভিযুক্তদের অব্যাহতি চেয়ে ম্যাজিস্ট্রেটের নিকট যে রিপোর্ট দেন তাই হলো কি চূড়ান্ত প্রতিবেদন। অতএব উপযুক্ত আলোচনা হতে বলা যায় যে তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা দুই ধরনের রিপোর্ট দিতে পারে, অভিযোগের সত্যতা থাকলে চার্জশিট ও সত্যতা না থাকলে ফাইনাল রিপোর্ট। উল্লেখ্য যে
ফৌজদারি কার্যবিধির কোথাও অভিযোগপত্র বা চূড়ান্ত প্রতিবেদনের কথা উল্লেখ করা হয়নি। ধারা 173-এর মধ্যে এসব শব্দ ব্যবহার করা, মানে আপনি যদি 173 ধারা দেখেন, ওখানে চার্জশিট শব্দটা উল্লেখ করে নাই, ফাইনাল রিপোর্ট শব্দটা উল্লেখ করে নাই। তাহলে বলতে পারেন যে এইসব জিনিস কোথা থেকে নাজিল হলো? এসব আছে পুলিশ রেগুলেশন অফ বেঙ্গলে। এই ধারা অনুযায়ী পুলিশ শুধুমাত্র পুলিশ রিপোর্ট দাখিল করতে পারে। অর্থাৎ যদি পরীক্ষায়, প্রিলিমিনারি পরীক্ষায় প্রশ্ন আসে যে ফৌজদারি কার্যবিধির 173 ধারায় চার্জশিট শব্দটা কয়বার আসছে? একবার। একবারও আসছে? একবারও আসে নাই। একবারও আসে নাই, ওখানে জাস্ট উল্লেখ করা আছে পুলিশ রিপোর্ট। এছাড়া 173 ধারার অধীন পুলিশ রিপোর্টে অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা হলে তাকে অব্যাহতি দানের সুপারিশ করার বিষয়ে প্রচলিত আছে। তবে 173 ধারায় অব্যাহতি, ডিসচার্জ শব্দটি ব্যবহার করা হয়নি, বরং সেখানে রিলিজ বা মুক্তির কথা বলা হয়েছে। অর্থাৎ 173 ধারার অধীন চূড়ান্ত প্রতিবেদনের মাধ্যমে অভিযুক্তদের অব্যাহতি দানের বিষয়টি সরাসরি বলা হয়নি, ওই ধারায় মুক্তিদানের কথা বলা হয়েছে। তো এখন আমরা মূল প্রশ্নের উত্তরে চলে আসি যে ম্যাজিস্ট্রেট পুলিশ রিপোর্ট গ্রহণ করতে বাধ্য কিনা। তদন্ত শেষে পুলিশ চূড়ান্ত প্রতিবেদন বা অভিযোগপত্র দিতে পারে। পুলিশ রিপোর্ট ম্যাজিস্ট্রেট গ্রহণ করতে পারেন, আবার প্রত্যাখ্যানও করতে পারেন। অর্থাৎ পুলিশ রিপোর্ট গ্রহণ বা প্রত্যাখ্যান করতে ম্যাজিস্ট্রেট বাধ্য না। উনি গ্রহণ করতেও বাধ্য না, উনি কি প্রত্যাখ্যান করতেও বাধ্য না। আন্ডারলাইন করেন, নুরুল হক এবং অন্যান্য বনাম রাষ্ট্র মামলায় বলা হয়েছে যে ফৌজদারি কার্যবিধির 173 ধারার অধীনে পুলিশের দাখিল করা প্রতিবেদন ম্যাজিস্ট্রেটের উপর বাধ্যতামূলক নয়। প্রতিবেদন গ্রহণ করা বা প্রত্যাখ্যান করার স্বাধীনতা তার রয়েছে। নুরুল হক বনাম রাষ্ট্র। ডিএলআর টিএলআর মনে না থাকলেও সমস্যা নাই, কি মনে রাখবেন? নুরুল হক বনাম রাষ্ট্র। এটাও যদি মনে না থাকে তাহলে উল্লেখ করতে হবে উচ্চ আদালতের নজিরে আছে যে। ফাইনাল রিপোর্ট পাওয়ার পর ম্যাজিস্ট্রেটের পদক্ষেপ, এটা যদি আমরা দেখি যে ফাইনাল রিপোর্ট দাখিল করার পর ম্যাজিস্ট্রেটের করণীয় বা পদক্ষেপ, পিআরবি এর আন্ডারলাইন করবেন 276 বিধি এবং ফৌজদারি কার্যবিধির 222 খ দ্বারা এবং বিভিন্ন মামলার আলোকে নিচে দেওয়া হলো। কোন কোন ক্ষেত্রে? পিআরবি এর 276, ফৌজদারি কার্যবিধির 222 খ এবং মামলার আলোকে নিচে দেওয়া হলো। দেখেন এখানে কি করতে পারে আমরা দেখি, ম্যাজিস্ট্রেট বাধ্য কিনা। যে ম্যাজিস্ট্রেট ফাইনাল রিপোর্ট গ্রহণ করে অভিযুক্তদের অব্যাহতি দিতে পারে। ব্র্যাকেটে লেখেন 222 খ দ্বারা। ফাইনাল রিপোর্ট গ্রহণ করে যদি যদি কাউকে অব্যাহতি দেয়, এই অব্যাহতিটা দেয় 222 খ। কত বলেন? এই 2 খ কিন্তু ওই যে উপরে যেভাবে লিখছে ওইভাবে 222 খ। ফাইনাল রিপোর্ট প্রত্যাখ্যান করতে পারেন, কি পারে? প্রত্যাখ্যান করতে পারে। পাইছেন? ফাইনাল রিপোর্ট প্রত্যাখ্যান করতে পারে। ফাইনাল রিপোর্ট প্রত্যাখ্যান করে অধিকতর তদন্তের বা ফার্দার ইনভেস্টিগেশনের নির্দেশ দিতে পারে। বলেন তো ভুইয়া, এই জায়গায় কি অধিকতর তদন্ত হবে না পুনঃ তদন্ত হবে? ফৌজদারি কার্যবিধিতে নাই, এ জায়গা হবে কি? অধিকতর তদন্ত। তাহলে আমরা দেখলাম যে ফাইনাল রিপোর্ট গ্রহণ করে অব্যাহতি দিতে পারে, ফাইনাল রিপোর্ট প্রত্যাখ্যান করতে পারে, প্রত্যাখ্যান করে ফার্দার ইনভেস্টিগেশনের নির্দেশ দিতে পারে। ফাইনাল রিপোর্ট প্রত্যাখ্যান করে মামলা চালানোর ভিত্তি আছে মর্মে সন্তুষ্ট হয়ে অপরাধ কি নিতে পারে? অপরাধ আমলে নিতে পারে। ব্র্যাকেটে লেখেন আমলে নাই 190 একের খ। 190, 190 ব্র্যাকেটে 1 ব্র্যাকেটে খ। এই যে আমলে নাই কত দাঁড়ায়? 190 একের খ। যদি 190 একের খ মনে না থাকে শুধু লিখবেন কত দ্বারা? 190 দ্বারা। ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধি 202 ধারায় বিচারিক অনুসন্ধানের বা জুডিশিয়াল ইনকোয়ারির আদেশ দিতে পারে। ইনকোয়ারি টাকে আইলেন ইনকোয়ারি। তাহলে যদি আমাদের পরীক্ষায় এইভাবে প্রশ্ন আসে যে যদি পুলিশ রিপোর্ট দাখিল করে এটা এটা অ্যাকসেপ্ট করতে বাধ্য কিনা, তাহলে এর আগে আপনার একটু পুলিশ রিপোর্ট জিনিসটা কি এটা একটু বিস্তারিত আলোচনা করে নেবেন। তারপরে আলোচনা করবেন যে দাখিল করা হয় কত দ্বারা এবং ম্যাজিস্ট্রেট বাধ্য কিনা। নুরুল হক বনাম রাষ্ট্র, এই মামলাটা আমার এখানে উল্লেখ করতে হবে। আজকের দিনের শেষ প্রশ্নটা প্রবলেমেটিক প্রশ্ন, একটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে যে এই প্রবলেমেটিক প্রশ্ন পরে পড়ি, তার আগে একেবারে নিচে আসেন সম্পূরক চার্জশিট বা সাপ্লিমেন্টারি চার্জশিট। দেখেন এটা আমাদের পরীক্ষার প্রশ্নের অংশ না, বাট এটা আমাদের জানতে হবে। যদি আসে যে সম্পূরক চার্জশিট কি,
তাহলে এই এখানে যদি আমরা দেখি, দেখেন পুলিশ রিপোর্ট দাখিল করার পর ফৌজদারি কার্যবিধির আন্ডারলাইন করবেন 173(3) খ ধারা অনুযায়ী পুলিশ অধিকতর তদন্ত করতে পারে। আমরা প্রিলিমিনারিতে ভালোভাবে পড়েছি যে একবার পুলিশ রিপোর্ট দাখিল করার পর আবার অধিকতর তদন্ত করতে পারে 173-এর কত ধারা? 173(3) খ ধারা। এরূপ তদন্তে পুলিশ যদি আরো সাক্ষ্য পায় তাহলে এর উপর ভিত্তি করে যে অভিযোগপত্র দাখিল করে সেই চার্জশিটকেই অতিরিক্ত বা সম্পূরক চার্জশিট বলে। উনি অধিকতর তদন্ত করে যে চার্জশিট দাখিল করবে সেটারই কি চার্জশিট বলে? সম্পূরক চার্জশিট। আন্ডারলাইন করেন, পরীক্ষায় যদি প্রশ্নে আসতে পারে যে কখন অধিকতর তদন্ত করা যাবে, পরীক্ষায় আসতে পারে যে কখন অধিকতর তদন্ত করা যাবে। অধিকতর তদন্ত করা যাবে সেই সম্পর্কে 173 ধারায় কিছুই বলা নাই। তবে উচ্চ আদালতের সিদ্ধান্তের প্রেক্ষিতে যে তদন্ত কর্মকর্তা ইতিমধ্যে রিপোর্ট দাখিল করেছেন তার নিকট যদি অতিরিক্ত সাক্ষ্য প্রমাণ উপস্থিত হয় তখন তিনি ওইসব নতুন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সম্পূরক রিপোর্ট দাখিল করতে পারেন। অধিকতর তদন্তের জন্য কারো আদেশ বা অনুমতির প্রয়োজন নাই। বুঝেন না? অধিকতর তদন্তের জন্য পুলিশ স্বপ্রণোদিত হয়ে সম্পূরক চার্জশিট দাখিল করতে পারে। পুলিশ যে কয়বার ইচ্ছা সে কয়বার পারে, আবার একসেপ্ট করবে কি করবে না এটা হলো আদালতের ব্যাপার। অভিযুক্ত আসামি আবেদন করে না, আসামি কি নারাজি দিতে পারে? আসামি নারাজি দেয় না, নারাজি দেয় কে? বাদী। দেখেন, সম্পূরক চার্জশিট বা আদালতের অনুমতি, সম্পূরক চার্জশিট বা আদালতের অনুমতি পূর্বের চার্জশিট বা পুলিশ রিপোর্ট গৃহীত হবার পর একই অপরাধ সম্পর্কে আদালতের অনুমতি ব্যতীত পুলিশ অতিরিক্ত তদন্ত সম্পন্ন করে সম্পূরক চার্জশিট দাখিল করতে পারে। মঞ্জুর মোর্শেদ খান, আন্ডারলাইন করবেন, বনাম দুর্নীতি দমন কমিশন মামলায় বলা হয়েছে তদন্তের মাধ্যমে পুলিশ রিপোর্ট দাখিল হলে ফৌজদারি কার্যবিধির 173(3) খ ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেট নিঃসন্দেহে অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারে। অধিকতর তদন্তের জন্য আদালতের অনুমতি নিতে হবে এমন কোন সুনির্দিষ্ট বিধান নাই। তারপরেরটা দেখেন, বেগম খালেদা জিয়া বনাম রাষ্ট্র অন্যান্য মামলায় বলা হয়েছে ফৌজদারি কার্যবিধির ধারা 173(3) খ অনুযায়ী বিচার সমাপ্তির আগে যে কোনো সময় সম্পূরক প্রতিবেদন দাখিল করার জন্য তদন্ত কর্মকর্তাকে অবাধ ক্ষমতা দেওয়া হয়েছে। বিচার সমাপ্তের আগে, বিচার সমাপ্তের আগে, হ্যাঁ, রায় প্রদানের আগ পর্যন্ত কি দেওয়া যায়? সম্পূরক চার্জশিট দেওয়া যায়। কোন মামলায় বলছে? বেগম খালেদা জিয়া বনাম রাষ্ট্র। যদি তদন্ত কর্মকর্তা অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আরো তথ্যাদি খুঁজে পান তখন তিনি আদালতের হস্তক্ষেপ ছাড়াই এ ধরনের তদন্ত করতে পারে। তো যদি আপনাকে বলে যে সম্পূরক চার্জশিট মানে অধিকতর তদন্ত করতে কি আদালতের অনুমতি দরকার আছে? আদালতের অনুমতি দরকার নাই। অর্থাৎ অধিকতর তদন্ত করার জন্য তদন্তকারী কর্মকর্তা সংশ্লিষ্ট আদালতের অনুমতির দরকার নাই। এবার আমরা 7 আসি, যে একটা প্রবলেমেটিক প্রশ্ন আছে এখানে আসি। দেখেন, কষ্ট করে টাকা দিয়ে সে পুলিশ হয়েছে তাই টাকা পয়সা পাবে না, চালান উঠাইতে হবে না। তো দেখেন, পুলিশ পুলিশ ডব্লিউ এবং এইচ এর বিরুদ্ধে দায়রা আদালতে অপরাধের তদন্ত প্রতিবেদন দাখিল করেন। ডব্লিউ এবং এইচ এর বিরুদ্ধে, যেন ওয়াহিদ এবং হুমায়ুনের বিরুদ্ধে দায়রা আদালতে বিচার্য অপরাধের তদন্ত প্রতিবেদন দাখিল করে। দায়রা আদালতে বিচারকালে রাষ্ট্রপক্ষ মামলাটিতে অধিকতর তদন্তের জন্য আবেদন করেন এবং জানান যে পূর্বের তদন্ত সঠিক হয়নি। আইনের সংশ্লিষ্ট বিধান উল্লেখ পূর্বক আবেদনটির উপর সম্ভাব্য সিদ্ধান্ত সংক্রান্ত আলোচনা করুন। 13 বিজিএস পরীক্ষায় প্রশ্নটা এসেছে। এটা যদি এখানে একটু দেখেন যে বিচার্য বিষয় যেটা রাষ্ট্রপক্ষের অধিকতর তদন্ত করার জন্য আবেদনের সম্ভাব্য সিদ্ধান্ত কি হবে তা আলোচনা করতে হবে। আমরা নতুন নতুন যারা আছেন অনলাইনে তাদের উদ্দেশ্যে বলি, বা যারা এখানে আছেন, যে আমরা সবসময় প্রবলেমেটিক প্রশ্ন 4টা ধাপে লিখবো। একটা ধাপ হলো ঘটনার বর্ণনা, আর একটা ধাপ হলো বিচার্য বিষয়, আর একটা হলো আইনগত পর্যালোচনা, আর সবশেষে হচ্ছে আপনার সিদ্ধান্ত। তো এখানে যদিও ঘটনার বর্ণনা লিখি নাই,
কিন্তু ঘটনার বর্ণনা হলো পরীক্ষার প্রশ্নে যা জানতে চেয়েছে তার আগ পর্যন্ত হবে ঘটনার বর্ণনা। তাহলে ঘটনার বর্ণনা এই জায়গা হবে পুলিশ ডব্লিউএস এর বিরুদ্ধে এখান থেকে শুরু করে পূর্বের তদন্ত সঠিক হয়নি, এই পর্যন্ত হবে কি ঘটনার বর্ণনা। বিচার্য বিষয় হবে রাষ্ট্রপক্ষের অধিকতর তদন্ত করার জন্য আবেদনের সম্ভাব্য সিদ্ধান্ত কি হবে তা আলোচনা করতে হবে। মানে যে প্রশ্নটা জানতে চেয়েছে সেটা হবে কি বিচার্য বিষয়। এবার আমরা চলে আসি, দেখেন আইনানুগ পর্যালোচনা। আইনানুগ পর্যালোচনা, রাষ্ট্রপক্ষের আবেদন অনুযায়ী অধিকতর তদন্তের আদেশ দেওয়া যেতে পারে। আলোচ্য অংশে পূর্বে পুলিশ কর্তৃক তদন্ত সঠিক হয়নি মর্মে দাবি করে রাষ্ট্রপক্ষ দায়রা আদালতে অধিকতর তদন্তের আবেদন করেন। উক্ত আবেদন 173 ধারার বক্তব্য এবং উচ্চ আদালতের বিভিন্ন সিদ্ধান্ত অনুযায়ী বৈধ বলে বিবেচিত হবে এবং দায়রা আদালত অধিকতর তদন্তের জন্য পুলিশকে নির্দেশ দেবেন বলে আমি মনে করি। পুলিশ রিপোর্ট দাখিল করার পর ফৌজদারি কার্যবিধির ধারা 173(3) খ অনুযায়ী পুলিশ অধিকতর তদন্ত করতে পারে। এরূপ তদন্তে পুলিশ যদি আরো কোনো সাক্ষ্য পায় তাহলে এর উপর ভিত্তি করে যে অতিরিক্ত এবং সম্পূরক চার্জশিট দাখিল করতে পারে। আন্ডারলাইন করবেন, আখতারুজ্জামান বনাম রাষ্ট্র মামলায় বলা হয়েছে যে তদন্তে গাফিলতি পেলে ম্যাজিস্ট্রেট কোনো নারাজি দরখাস্ত বা আপত্তি ছাড়াই স্বপ্রণোদিত হয়ে অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারে। উক্ত মামলায় আরো বলা হয়েছে যে পুলিশ প্রতিবেদন দাখিলের পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজ ইচ্ছায় বা তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ফৌজদারি কার্যবিধি 173(3) খ ধারার অধীনে ওই মামলার অধিকতর তদন্ত করতে পারেন এবং অধিকতর তদন্তের প্রতিবেদনের সম্পূরক চার্জশিট বিচারিক আদালতে পেশ করতে পারেন। সিদ্ধান্ত, সুতরাং রাষ্ট্রপক্ষের আবেদন অনুযায়ী অধিকতর তদন্ত করার আদেশ দেওয়া যেতে পারে। জি, তানভীর সাহেব কই গেল? না রে, পাইলাম না, চলে গেছে। আনারস আবার কাটতে হবে না? নাই, আচ্ছা তাহলে অনুপ সাহেব বলেন বা অনলাইনে যারা আছেন বলেন তো সবগুলো চার্জশিট কখন দেওয়া যাবে? সবগুলো চার্জশিট করতে কি আদালতের অনুমতির দরকার আছে? আদালতের অনুমতির না স্যার, দরকার আদালতের নাই। নাই স্যার, অনুমতি নাই। আর এই অধিকতর তদন্ত করে যারা প্রিলিমিনারিতে আছেন তারা বলেন অধিকতর তদন্ত করে কত ধারায়? 173(3) খ। 173 খ। 3 খ, 173(3) খ। আজকে আমাদের পড়া এতটুকুই। আর নেক্সট দিন আবার আমরা বিস্তারিত আরো পড়বো। এখন থেকে কেউ বাদ দিবেন না। এআরপিসি মোটামুটি আসল জায়গায় প্রবেশ করছি। আর আমাদের শনিবারে শনিবারে হচ্ছে আমাদের যে সাজেশন আছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 1 থেকে 4 নাম্বার পর্যন্ত প্রশ্নের নিয়ে পরীক্ষা। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 1 থেকে 4, 1 থেকে 4। কোনো প্রশ্ন আছে কিনা? অনলাইনে যারা আছেন কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন।